মিটিং আমাদের আজকের সাবজেক্ট যেটা ছিল প্র্যাকটিস অফ মেডিসিন। আমরা প্র্যাকটিস অফ মেডিসিনটা একটু পরে শুরু করছি। আমরা এখন শুরু করব। গত শনিবারে আমাদের প্যাথোলজি নিয়ে আলোচনা করার কথা ছিল, তো প্যাথোলজি নিয়ে প্যাথোলজি অনেক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা মাঝে স্টুল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবার স্টুলের সাথে সাথে আমাদের একটা জিনিস লক্ষণীয়, যে আমাদের যে অ্যাবডোমেন, ইন্টেস্টাইন, এই সমস্ত জায়গায় কিছু প্যারাসাইট থাকে। প্যারাসাইট বলতে পরজীবী। এই পরজীবী কোথায় থাকে? মলে থাকে, এবং রক্তের মধ্যেও পরজীবী পাওয়া যায়, যাকে আমরা বলি কৃমি। এই কৃমি হচ্ছে পরজীবী। তা আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে মল এবং রক্তে পরীক্ষায় যে সকল কৃমি ধরা পড়ে তার স্বরূপ নিয়ে আমরা একটা বিশ্লেষণ করব। অর্থাৎ অ্যানালিসিস অফ ওয়ার্ম অফ দি হেলমিট ফাউন্ড ইন দ্য স্টুল অ্যান্ড ব্লাড টেস্ট। রক্ত পরীক্ষা এবং পায়খানা পরীক্ষায় যে সমস্ত পরজীবী বা কৃমি পাওয়া যায় সেই সমস্ত নিয়ে আমরা আজকে আলোচনা করি। তা আমরা কৃমি বা হেলমেটস যেটা আমরা বলি সেটা অনেক ধরনের আছে। কৃমি তার বিভিন্ন ভাগ আছে, যেমন গোল কৃমি অর্থাৎ রাউন্ড ওয়ার্ম, বক্রকৃমি অর্থাৎ হুকের মতো থাকে বলে এর নাম হচ্ছে হুক ওয়ার্ম, ফিতা কৃমি, ট্যাপ ওয়ার্ম, তারপরে হচ্ছে সুতা কৃমি, সুতোর মতো সরু সরু কৃমি, তাকে বলা হয় থ্রেড ওয়ার্ম। সরু, মোটা, লম্বা, খাটো বিভিন্ন জাতীয় কৃমি মানব দেহ আশ্রয় করে বেঁচে থাকে। তাহলে এই কৃমিগুলো মানুষের দেহে আশ্রয় করে বেঁচে থাকে বলে একে বলা হয় পরজীবী। পরের দেহে তার যে দেহাংশ সেগুলো খেয়ে তারা বেঁচে থাকে এবং নানা ধরনের রোগ সৃষ্টি করে। এগুলো শুধু মানুষের দেহের মধ্যে থাকে তা না, মানুষের দেহের ভিতর থেকে নানা রকম রোগ সৃষ্টি করে। এই গোল কৃমি যেটাকে আমরা বলি রাউন্ড ওয়ার্ম, এই গোল কৃমির আবার কিছু কিছু ভাগ আছে, বিভাগ আছে। একটাকে বলা হয় এসকারিস লাম্ব্রিকয়েড, এসকারিস লাম্ব্রিকয়েড বলা হয় একটা। আর একটা হচ্ছে অক্টোবিওরিস ভার্নিকুলারিস, এটা হচ্ছে গোল কৃমির একটা ভ্যারাইটিস। আবার যেটা আমরা হুকওয়ার্ম বলি অর্থাৎ বক্রকৃমি, সেই বক্রকৃমিরও কিছু ভ্যারাইটিস আছে। একটা ভ্যারাইটিস হচ্ছে এনকাইলোস্টোমা ডিউডানেল, আরেকটা হচ্ছে নেকেটর অ্যামোরিক্যানাস। তাহলে এই দুই ধরনের হুকওয়ার্মের ভ্যারাইটিস পাওয়া যায়। গোল কৃমির আবার দুটি প্রধান উপশ্রেণী আছে, এসকারিস লাম্ব্রিকয়েড এবং অক্সিওরিস ভার্মাকিউরাস। এসকারিস লাম্ব্রিকয়েডের দ্বারা এবং দ্বারা সৃষ্ট ব্যাধিকে এসকারিস বলা হয়। এই যে আমরা এসকারিস লাম্ব্রিকয়েড জাতীয় যে কৃমি, সেই কৃমিটা যে রোগ সৃষ্টি করে তার নাম হচ্ছে এসকারিস
অর্থাৎ এই রোগটার নাম হচ্ছে এস্কারেসিস। ছোট ছোট ছেলে মেয়েদের পেটের মধ্যে এই কৃমি অবস্থান করে, এতে অন্ত্রক্ষত সৃষ্টি হয়। এর মধ্যে যে আমাদের ইন্টেস্টাইনগুলো আছে, অর্থাৎ আমাদের দুই ধরনের ইন্টেস্টাইন আছে, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, একটা স্মল ইন্টেস্টাইন। তো এই ইন্টেস্টাইনের মধ্যে আলসার তৈরি করে এবং নানান রকমের রোগ, এর ফলে হচ্ছে কি নানান ধরনের রোগ সৃষ্টি হয়। এর বিভিন্ন অন্ত্রকে আক্রমণ করে এবং বিকল্প করে নানা ধরনের রোগ সৃষ্টি করে। এছাড়া এই জাতীয় কৃমি আমাদের যে লিভার আছে, সেই লিভারের উপরে এবং যে আমাদের লাংস বা ফুসফুস আছে সেখানে প্রবেশ করে সেখানে একটা ক্ষত সৃষ্টি করে বা ফোড়া সৃষ্টি করে। আবার কখনো কখনো অ্যাপেন্ডিক্সের মধ্যে ঢুকে যায়। আমাদের দেহে একটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। সেই অ্যাপেন্ডিক্সের মধ্যে কখনো কখনো ঢুকে যায়, যেটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। পিত্তকোষের মধ্যে এরা কখনো কখনো ঢুকে যায়, যেটা আমাদের বলা হয় বাইল কোষ বা বাইল ডাক্ট। সেখানে গিয়ে বিলিয়ারি কলিক সৃষ্টি করে। বিলিয়ারি কলিক যেখানে পিত্ত শুল যাকে আমরা বলি। তাহলে এই কৃমিগুলো কি করে? কৃমিগুলো দেহের মধ্যে শুধু বাস করে, নিরীহ ভদ্রলোকের মধ্যে বসে থাকে তা নয়, তারা দেহের মধ্যে গিয়ে নানা রকম জটিল জটিল রোগ সৃষ্টি করে। যখন এই কৃমি অন্ত্রভেদ করে পেটের গহ্বরে প্রবেশ করে, তখন এটা একটা ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন সৃষ্টি করে, যাকে বলা হয় পেরিনাইটিস। আমরা বারবার একটা বিষয় নিয়ে আমরা বলি কথা, সেটা হচ্ছে কোনো অর্গানের পাশে যদি আইটিস হয়, তখন আমরা বুঝি যে সেই অর্গানটা ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন। তাহলে পেরিটেমে গিয়ে সেটাকে কি সৃষ্টি করে? ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন সৃষ্টি করে। সেই রোগটাকে বলা হয় পেরিটোনাইটিস। কৃমি অত্যাধিক মাত্রায় বড় হলে অনেক সময় নাড়ি ফুটো করে দেয় এবং বন্ধ করে দেয়, ফলে ভয়ঙ্কর বিপদের পরিস্থিতি সৃষ্টি হয়। পরিণত কৃমি খাদ্য গহ্বরে এসে আমরা যে আমাদের যে স্টোমাক, সেখানে এসে কি করে? এসে বমি সৃষ্টি করে। আমাদের যে ভমিটিং আর নসিয়া যে উদ্বেগ সৃষ্টি করে, অধিকাংশ ক্ষেত্রে এই কৃমির জন্য মানে কখনো কখনো জ্বরও হয় এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যালার্জি সৃষ্টি করে। কোনো কোনো এই কৃমির জন্য কিন্তু কখনো কখনো অ্যালার্জি হয়। তাহলে আমরা এই কৃমিগুলোকে কি করে ডায়াগনোসিস করব? আমরা মল পরীক্ষা করে ডায়াগনোসিস করতে পারি, আর হচ্ছে রক্ত পরীক্ষা করে ডায়াগনোসিস করতে পারি। এদের যে উপস্থিতি, এই উপস্থিতিগুলো পরীক্ষা করার জন্য স্টুল এক্সামিনেশন করতে পারি, আর হচ্ছে ব্লাড টেস্ট করতে পারি। তাহলে ব্লাড টেস্টে কি পাওয়া যাবে? ব্লাড টেস্টে পাওয়া যাবে রক্ত পরীক্ষায় ইসোনোফিল। রক্ত পরীক্ষায় আমরা বিভিন্ন রকম রুটিন টেস্ট দেখি। তাহলে রক্ত পরীক্ষায় আমরা কি দেখতে পাবো? রক্ত পরীক্ষায় দেখতে পাবো ইসোনোফিলের বৃদ্ধি হয়েছে, অর্থাৎ ইসোনোফিলটা 20 থেকে 50% পর্যন্ত বেড়ে যায়। তাহলে যদি রক্তে কৃমি থাকে,
সেই কৃমির জন্য ইসোনোফিলটা 20 থেকে 50% বেড়ে যেতে পারে। আর কি হয়, শ্বেতকণিকার WBC সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়। যেটা নর্মাল থাকার কথা WBC, তার চেয়ে সংখ্যায় কম হয়। এবং এইচবি, যেটাকে আমরা হেমোগ্লোবিন বলি, সেই হেমোগ্লোবিন এবং লোহিত কণিকা RBC কোনো পরিবর্তন সাধারণত ঘটে না। এই ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে RBCর কোনো পরিবর্তন ঘটে না এবং হচ্ছে হেমোগ্লোবিনের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমরা এই কৃমির উপস্থিতিটা ব্লাড টেস্টের মধ্যে পাই। অর্থাৎ ব্লাড টেস্টে যদি দেখি তার ইসোনোফিল বেড়ে গেছে, তাহলে আমরা কৃমির উপস্থিতিটা অনুভব বা সংগ্রহ করতে পারি। আমরা আর কিভাবে এটাকে ডায়াগনোসিস করব? এটা হচ্ছে স্টুল এক্সামিনেশনের মাধ্যমে। স্টুল এক্সামিনেশনের মাধ্যমে কি পাবো? মল পরীক্ষায় গোলকৃমির ডিম, ওভাম বা ওভা, পায়খানা পরীক্ষা করলে অর্থাৎ মাইক্রোস্কোপ টেস্টে পাওয়া যাবে পায়খানার মধ্যে এই গোলকৃমির ওভা পাওয়া যাবে, অর্থাৎ ডিম পাওয়া যাবে। আর এই ডিমগুলো 4 ধরনের ডিম দেখা যায়। একটা ডিম হচ্ছে ফার্টিলাইজ এগ উইথ ম্যানিলেটেড কোট। ম্যানিলেটেড কোট সহকারে যেটা নিষিক্তি ডিম, অর্থাৎ ফার্টিলাইজ করে, যে ডিমটা ফার্টিলাইজ হয়েছে সেরকম ডিম থাকে। এটা একটা কোট থাকে, কোটের অবস্থা থাকে, সেটা হচ্ছে ম্যানিলেটেড কোট। ম্যানিলেটেড কোট সঙ্গে ফার্টিলাইজড, ম্যানিলেটেড কোট সহ ফার্টিলাইজ যে ওভা, সেই ওভা পাওয়া যায়। নাম্বার 2, ম্যানিলেটেড কোট ছাড়া নিষিক্ত ডিম, অর্থাৎ আমরা ফার্টিলাইজ যে ডিম পাই, অর্থাৎ এখানে আবার ফার্টিলাইজ এগ উইদাউট কোট। একটা হচ্ছে কোটেড অবস্থায় একটা পাই ডিম, আর একটা হচ্ছে উইদাউট কোটেড, দুটোই ফার্টিলাইজ। যেটা কোটেড এগ বা ওভা, সেটা হচ্ছে ফার্টিলাইজ উইথ কোটেড, আর একটা হচ্ছে উইদাউট কোটেড। আরেক ধরনের এগ পাওয়া যায় ম্যানিলেটেড কোট ছাড়া আনফার্টিলাইজড ওভা বা আনফার্টিলাইজড এগ পাওয়া যায়। সেটা হচ্ছে আনফার্টিলাইজড এগ উইদাউট ম্যানিলেটেড কোট। তাহলে মলের ডিম ছাড়াও অপরিণত গোল বা কেঁচো কৃমি দেখা যায়। যে স্টুল এক্সামিনেশনের মধ্যে শুধু ডিম না, কৃমির যে ডিম, সে ডিম ছাড়াও পাওয়া যায় অপরিণত বা কেঁচো কৃমি, যেটা ম্যাচিউর হয়নি, সেই ধরনের কৃমি দেখা যায়। মল পরীক্ষায় এই জাতীয় কৃমির লার্ভা পাওয়া যায়। আর কি, প্রাপ্তবয়স্ক অবস্থায় এদের দেখতে বড় কেঁচোর ন্যায় লম্বা এবং গোল দেখায়। রং হলদে, রঙগুলোটা হয় হচ্ছে হলদে রঙের হয়, আর কখনো কখনো লাল আভাযুক্ত, খানিকটা রেডিশ কালার, আভাযুক্ত এবং হলদে কালার, কেঁচোর মতো দেখতে, এবং কখনো কখনো সাদাও দেখা যায়। এগুলো কোথায় থাকে? এটা আমাদের যে অ্যাবডোমেনের আমরা বলেছিলাম,
যে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এই যে অন্ত্রগুলো থাকে, এই অন্ত্রের মধ্যে যেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে এটা পাওয়া যায়, স্মল ইন্টেস্টাইনের মধ্যে এটা পাওয়া যায় এই সমস্ত কৃমিগুলো। অর্থাৎ স্মল ইন্টেস্টাইন হচ্ছে এর বাসস্থান। এই সমস্ত কৃমিগুলো স্ত্রী পুরুষ একসঙ্গে বাস করে। স্ত্রী পুরুষ, ফিমেল এবং মেল উভয় একসঙ্গে বাস করে। পুরুষ অপেক্ষা স্ত্রী কৃমি অধিক বড় হয়। অর্থাৎ যে পুরুষ কৃমিগুলো তাদের চেয়ে স্ত্রী কৃমিগুলো সাইজে একটু বড় হয়। চেনা যাবে কি করে? তাদের সাইজ দেখে চেনা যাবে। অর্থাৎ স্ত্রী কৃমিগুলো পুরুষ কৃমির থেকে আকারে বড় হয়। স্ত্রী কৃমি লম্বায় 6 ইঞ্চি থেকে 15 ইঞ্চি পর্যন্ত হয়। স্ত্রী কৃমিগুলো লম্বাতে যেটা লেন্থ আছে, সেই লেন্থটা 6 ইঞ্চি থেকে 15 ইঞ্চি পর্যন্ত হয়। এই জাতীয় কৃমির মধ্যস্থান 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এবার মজাটা হচ্ছে এর মাঝখানটা হচ্ছে মোটা থাকে আর 2 মুখ সরু থাকে। তাহলে মাঝখানে যে অবস্থানটা সেটা প্রায় 10 ইঞ্চি পর্যন্ত থাকে। এদের মধ্যস্থান গোল থাকে, মোটা হয় এবং 2 মুখ সরু থাকে। এরা অন্ত্রের মধ্যে 4-5 হতে 15-20টা একসঙ্গে বাস করে। যদি কেউ দেখে থাকেন দেখবেন একসঙ্গে অনেকগুলি কৃমি বেরোয়, যেটা আমরা লম্বা কৃমি বলি। এই কৃমিগুলো একসঙ্গে অনেকগুলো বেরোয়। স্ত্রী কৃমির ডিম হয় এবং সেই ডিম মলের সঙ্গে বের হয়। তাহলে শুধু তাই না, এই যে কৃমিগুলো, এই কৃমিগুলো ওই পেটের মধ্যেই তারা ডিম নিঃসরণ করে এবং সেই ডিমগুলো আমরা যখন পায়খানা করি পায়খানার সঙ্গে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে কি হয়? বেরিয়ে গিয়ে তারা বিভিন্ন মাটির সঙ্গে জলের সঙ্গে মিশে গিয়ে আবার মানুষের মধ্যে আক্রান্ত করে। আর এই যে মলের সঙ্গে যে ডিমগুলো বেরিয়ে গেল, এগুলো সহজে মরে না। এবং সেই জন্য এই মল যদি কোনো প্রকারে কুয়ো, ডোবা, পুকুরের জলে পড়ে, সেই জল যদি মানুষ খায় তাহলে কি হয়? সেই পুকুরের মাছ যদি খায় আর সেই মাছ যদি মানুষ খায় তাহলে তার মধ্যে সেই কৃমিগুলো দেখা যায়। তাহলে এই কৃমিগুলো আমদানি কিভাবে হয়? তাহলে এই কৃমিগুলো কৃমিতে আক্রান্ত হয় মানুষ কিভাবে? অর্থাৎ কারো পেটে যদি কৃমি হয়, সে যখন মল ত্যাগ করে, সেই মলটা যদি কোনোভাবে কোনো জলের সঙ্গে মিশে যায়, পুকুরের জলে, কুয়োর জলে বা কোনো জলে মিশে যায়, সেই জলটা দিয়ে যখন মানুষ কোনো রকমভাবে সেই জলটা খায় বা ব্যবহার করে, তাহলে তার সেই ইনফেকশনটা হয়। এমনকি সেই পুকুরে যখন সেই মিশে গেল কৃমির ডিমগুলো, মিশে যাওয়ার পরে সেই ডিমগুলো তো মাছ, পুকুরের যে মাছ আছে সেই মাছগুলো খায়। সেই মাছ যখন মানুষ রান্না করে খায়, সেই রান্নার মাছটা যদি ভালো করে যদি বয়েল করা না হয়, তাহলে কিন্তু তার ওই খাবারের সঙ্গে ওই কৃমিটা মানুষের দেহে প্রবেশ করে। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে এই কৃমির সংক্রমণটা হয়। গরু, কুকুর প্রভৃতি জন্তুদের অন্ত্র এ জাতীয় কৃমি দেখা যায়। অর্থাৎ ইতর প্রাণীর মধ্যেও কিন্তু এই কৃমি দেখা যায়। সাধারণত অপরিষ্কার এবং লো ক্লাসের যে সমস্ত মানুষ থাকে
যাদের জীবনের স্ট্যান্ডার্ড খুব নিম্নমানের, তাদের মধ্যে এই কৃমির প্রভাবটা বেশি দেখা যায়, আর বাচ্চাদের মধ্যে এটা বেশি দেখা যায়। এই কৃমির বাস অন্ত্রের মধ্যে হলেও কখনো কখনো ডিউডেনামের ভিতর দিয়ে পাকস্থলীতে চলে যায়। আমরা জানি যে কৃমির বাসস্থান হচ্ছে অন্ত্র, অর্থাৎ আমাদের যেটা ইন্টেস্টাইনাল বডি, সেই ইন্টেস্টাইনের মধ্যে হলেও কখনো কখনো এগুলো অন্যান্য অর্গানের মধ্যে, যেমন ডিউডেনামের মধ্যে ছড়িয়ে পড়তে পারে কিংবা স্টোমাকের ভিতরে ছড়িয়ে পড়তে পারে। আর এই পাকস্থলীতে যাওয়ার ফলে কি হয়, সেখানে গিয়ে তার মধ্যে একটা নসিয়ান ভমিটিং এর টেন্ডেন্সি তৈরি হয়। কখনো কখনো নাক দিয়ে মুখ দিয়েও আমরা বিপজ্জনক অবস্থা কখনো কখনো দেখতে পাই, যে মানুষের বিশেষ করে বাচ্চাদের নাক দিয়ে মুখ দিয়ে অনেক সময় কৃমি বেরোয়, অর্থাৎ কৃমির জন্য যখন বমি করে তখন নাক দিয়ে মুখ দিয়ে অনেক সময় সেই কৃমি বেরিয়ে যায়। আচ্ছা, আরেক জাতীয় কৃমি আছে, সেটা হচ্ছে অর্কিডিওরিস ভার্নালিটিস, অর্থাৎ এই জাতীয় কৃমি সাদা রঙের ছোট ছোট সুতোর মতো সরু হয়। এর জন্য একে বলা হয় থ্রেট ওয়ার্ম। যেহেতু থ্রেটের মতো দেখতে, সেই জন্য এটাকে বলা হয় থ্রেট ওয়ার্ম। এদের মধ্যে স্ত্রী পুরুষ ভাগ আছে। স্ত্রী কৃমি 1.5 ইঞ্চি এবং পুরুষ কৃমি প্রায় 6 ইঞ্চি লম্বা হয়। আমাদের যে স্মল ইন্টেস্টাইনের মধ্যে একটা অর্গান আছে, তার নাম হচ্ছে জেজুলিয়াম। সেখানে থেকে আমাদের যে অ্যানাস, অর্থাৎ যেখানটা দিয়ে আমরা পায়খানা করি, মলদ্বার, যে কোনো সময় এর সেখানে আক্রান্ত হয়। কখনো কখনো অ্যাপেন্ডিক্সের মধ্যে এটা প্রবেশ করে এবং এর দ্বারা সেখানে বাস করে। রেকটামের মধ্যে ডিম পাড়ে। এই কৃমিগুলো সাধারণত অ্যানাসের মধ্যে বা রেকটামের মধ্যে এরা ডিম পাড়ে। এই সমস্ত কৃমির কোনো ওষুধ বা কোনো উপায় একেবারে নির্মূল করা যায় না। তাহলে যে কৃমিগুলো জন্মটা রেকটামের মধ্যে বা অ্যানাসের মধ্যে হয়, তাদের কিন্তু মেরে ফেলা খুব কষ্টকর ব্যাপার হয়। যেগুলো রেকটামে থাকে তাদের বের করার উপায় আছে, কিন্তু যারা সিকাম বা অ্যাপেন্ডিক্সে বাস করে তাদের কিছুতেই বের করার উপায় নেই। অর্থাৎ আমরা রেকটাম বা অ্যানাসের মধ্যে যে কৃমিগুলো অবস্থান করে, তাদেরকে ওষুধ ছাড়াও আমরা বিভিন্ন যান্ত্রিক পদ্ধতিতে বের করতে পারি। কিন্তু যদি কারো অ্যাপেন্ডিক্সের মধ্যে কৃমি ঢুকে যায়, তাহলে সেটা বের করা খুব কষ্টকর ব্যাপার। এছাড়া আরেক ধরনের কৃমি আছে, তার নাম হচ্ছে হুকওয়ার্ম, অর্থাৎ বক্র কৃমি। এই হুকওয়ার্মটা খুব ডেঞ্জারাস কৃমি। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে এনকালেরোস্টোমা ডিউডেনেলা। এদের সম্মুখভাগ হুকের মতো বাঁকা বলে এদেরকে হুকওয়ার্ম বলা হয়। যে সামনের দিকটা হুকের মতো বাঁকা বা বক্রকৃমি, সেই জন্য এটাকে বলা হয় হুকওয়ার্ম। এরা বড় মারাত্মক ধরনের, এদেরকে খালি চোখে দেখা যায় না। আমরা অন্যান্য কৃমিগুলোকে খালি চোখে দেখতে পাই, কিন্তু হুকওয়ার্মকে কিন্তু খালি চোখে দেখা যায় না। এর মাইক্রোস্কোপ ছাড়া এদের দেখা সম্ভব নয়। এরা চামড়া ভেদ করে। হুকওয়ার্মের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা অন্যান্য কৃমিগুলোর কথা যেটা জানি, সেটা হচ্ছে মলের সঙ্গে জলে মিশে গিয়ে, পুকুরে মিশে গিয়ে মাছে খেয়ে বা সেই জল মানুষের ব্যবহারের ফলে তার দেহে আবার প্রবেশ করে। কিন্তু হুকওয়ার্মে এমন একটা ডেঞ্জারাস ওয়ার্ম, যেটা হচ্ছে মানুষের চামড়া ভেদ করে
তার দেহের মধ্যে প্রবেশ করে। কি হয়, আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগ পর্যন্ত ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা নিষেধাজ্ঞা জারি করেছিল যে মাঠে ঘাটে পায়খানা মলমূত্র ত্যাগ করা চলবে না, এবং যারা করবে তাদেরকে ফাইন করা হবে। ব্যাপকভাবে একটা ধরপাকড়ও হয়েছিল। তা এর কারণটা হচ্ছে মাঠে ঘাটে পায়খানা মলমূত্র ত্যাগ করলে এই সমস্ত যে সমস্ত পরজীবী যে যেগুলো পরজীবী প্রাণীগুলো যেগুলো মানুষের দেহে প্রবেশ করে, অর্থাৎ কৃমি জাতীয় যে সমস্ত জিনিসগুলো, সেগুলো সহজেই মানুষের দেহে প্রবেশ করতে পারে। বিশেষ করে এই হুকওয়ার্ম কিন্তু মানুষের চামড়া ভেদ করে দেহের মধ্যে প্রবেশ করে, যার ফলে খালি পায়ে যারা হাঁটে তাদের পায়ের তলা ফুটো করে সেখানে কিন্তু হুকওয়ার্ম ঢুকে যেতে পারে। এরা বড় মারাত্মক ধরনের, এদেরকে খালি চোখে দেখা যায় না, এরা জন্ম ভেদ করে দেহের মধ্যে প্রবেশ করে। সাধারণত খালি পায়ে চলাফেরা করলে পায়ের চামড়া ভেদ করে দেহে প্রবেশ করে অন্ত্রে রোগ সৃষ্টি করে, এবং চামড়া ভেদ করে তারা কোথায় গিয়ে রোগটা সৃষ্টি করে? ইন্টেস্টাইনের মধ্যে। আবার আক্রান্ত রোগীর পায়খানার সঙ্গে এরা বেরিয়ে যায়। মজাটা হচ্ছে, যেমন প্রবেশ করলো পায়ের দেহের চামড়া ভেদ করে, আবার বেরিয়ে যাওয়ার সময় ডিম সহ বেরিয়ে যাওয়ার সময় পায়খানার সঙ্গে বেরিয়ে যায়, আবার পুনরায় অন্য লোকের শরীরে পূর্বোক্ত নিয়মে প্রবেশ করে। কম বয়সী ছেলে মেয়েরা এই কৃমিতে বেশি আক্রান্ত হয়ে থাকে। লার্ভা এবং পরিণত অবস্থা উভয় সময় এই রোগীকে ঘায়েল করতে পারে। লার্ভা চর্মের যে দাঁত দিয়ে শরীরে প্রবেশ করে সেখানে প্যাপুলা জাতীয় এক প্রকার উদ্ভিদ সৃষ্টি করে, একরকম ইরাপশন তৈরি করে। যেখান দিয়ে সে প্রবেশ করে সেখানে একরকম উদ্ভিদ তৈরি করে, ইরাপশন। এবং পরিণত হুকওয়ার্ম অন্ত্রে মিউকাস মেমব্রেন কেটে ছোট ছোট ছিদ্র তৈরি করে, এবং সেই ছিদ্র দিয়ে এরা সরাসরি রক্ত গ্রহণ করে। কি ভয়ঙ্কর বিপজ্জনক ব্যাপার! কি করে, আমাদের দেহের মধ্যে অসংখ্য মিউকাস মেমব্রেন আছে, সেই মিউকাস মেমব্রেনগুলোকে ফুটো করে সেখান থেকে রক্ত খায় ওরা। মানে আমরা অন্যান্য কৃমিগুলো যেমন দেহের মলমূত্রগুলো খায়, আর এরা হচ্ছে হুকওয়ার্ম কিন্তু সেখানে মিউকাস মেমব্রেনগুলো রাপচার করে সেখান থেকে যে ব্লিডিং হয়, রক্ত হয়, সেই রক্তক্ষরণ হলে সেই রক্তটা খেয়ে ওরা বেঁচে থাকে। এইভাবে রক্ত শোষণের ফলে রোগীর দেহে কি হয়? অ্যানিমিয়া সৃষ্টি হয়। তাহলে ওই হুকওয়ার্ম যখন মানুষের দেহে ঢুকে তার রক্তগুলো খেয়ে নেয়, তার ফলে স্বাভাবিকভাবে এটা একেবারে স্বতঃসিদ্ধ ব্যাপার। যদি আমার দেহের রক্তটা ওরা খায়, তাহলে আমার দেহের রক্তের পরিমাণটা কমে যাবে, রক্ত স্বল্পতা দেখা দেবে, এবং রক্ত স্বল্পতা দেখা দেবে আমরা যাকে বলি অ্যানিমিয়া হয়। তাহলে এই হুকওয়ার্ম অ্যানিমিয়া সৃষ্টি করতে পারে। লার্ভা ফুসফুসে অবস্থান করলে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া প্রভৃতি রোগ সৃষ্টি করে। এরা এই কৃমিগুলো, এই হুকওয়ার্মগুলো কখনো কখনো তারা ব্রঙ্কাসের মধ্যে প্রবেশ করে একটা ইরিটেশন তৈরি করে। আমরা ব্রঙ্কাসে যদি ইরিটেশন হয়, সেই রোগটাকে নাম কি বলবো? আমরা আগেও বলেছি, কোনো অর্গানের পাশে যদি ইরিটেশন থাকে, ইনফ্লামেশন থাকে, ইরিটেশন থাকলে তার সঙ্গে সেই অর্গানটার সঙ্গে একটা আইটিএস যোগ করা হয়, অর্থাৎ ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাসে যে আইটিস অর্থাৎ ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশন হওয়ার
নাম হচ্ছে ব্রঙ্কাইটিস। আর কি ব্রঙ্কাইটিসের সঙ্গে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া। আমরা নিউমোকক্কাস ইনফেকশনের জন্য আমরা জানি যে নিউমোনিয়া হয়, কিন্তু আমরা পাশাপাশি এইটাও আজকে জানলাম যে হুকওয়ার্মের জন্য কিন্তু নিউমোনিয়া হতে পারে, তাকে বলা হয় ব্রঙ্কো নিউমোনিয়া। ব্রঙ্কাসে নিউমোনিয়া হয় বলে তার নাম হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া। এবার হচ্ছে আমরা কি করে ডায়াগনোসিস করব? আমরা ডায়াগনোসিস করব রক্ত পরীক্ষার মাধ্যমে। রক্ত পরীক্ষা আমরা কি পাবো? রক্ত পরীক্ষা পাবো ইসোনোফিল, যেটা তার পরিমাণ বেড়ে যাবে। আমরা আগেও বলেছিলাম যে কোনো কৃমি উপস্থিতিটা নির্দেশ করবে রক্তের পরীক্ষায় যদি ইসোনোফিলের পরিমাণ বেড়ে যায়। ইসোনোফিল নর্মাল অবস্থা থেকে বেড়ে যদি 20 থেকে 60% হয়, তাহলে আমরা বলবো যে সেখানে কৃমির উপস্থিতি আছে। কিন্তু লিউকোসাইটের অবস্থা স্বাভাবিক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরো কনফার্ম করতে পারবো যদি ব্লাডের মধ্যে লিউকোসাইটের অবস্থান যা নর্মাল, সেই নর্মালটাই আছে, অথচ ইসোনোফিলটা বেড়ে গেছে, তখন আমরা বলবো যে সেখানে কৃমির উপস্থিতিটা রয়ে গেছে। আর আমরা স্টুল এক্সামিনেশনের মধ্যেও এটা ডায়াগনোসিস করতে পারবো। স্টুল এক্সামিনেশনের মধ্যে আমরা কি পাবো? বক্রকৃমি, হুকওয়ার্মের ডিম, মল পরীক্ষা ধরা পড়ে। তাহলে আমরা যে স্টুলটা পরীক্ষা করবো সেই স্টুলের মধ্যে যদি হুকওয়ার্মের ডিম পাই, তাহলে আমরা হুকওয়ার্ম ডায়াগনোসিস করতে পারবো। ডিমগুলো আকারে গোলাকৃতি অথবা ডিম্বাকৃতি হয়। ওই যে মাইক্রোস্কোপে যে আমরা যে ডিমটা দেখতে পেলাম সেটা গোলাকৃতি হতে পারে। তারপরে আবার লম্বা অবস্থানও হতে পারে। ব্যাসার্ধ হবে 40 মাইক্রন থেকে 60 মাইক্রন। মাইক্রনের মাপটা কিরকম? অর্থাৎ আপনারা বাজারে যে ক্যারি ব্যাগগুলো দেখেন, ক্যারি ব্যাগগুলো বাজারে বিক্রি হয়। এখন তো ক্যারি ব্যাগ বিক্রি করা বা বহন করা নিষিদ্ধ, কিন্তু বাজারে গভর্নমেন্টের সার্কুলার অনুযায়ী আপনি 40 মাইক্রনের উপরে ব্যাগগুলো ব্যবহার করতে পারেন। তাহলে 40 মাইক্রন আপনারা বাজারে যে ব্যাগটার মধ্যে লেখা আছে 40 মাইক্রন, সেইটা পরিমাণটা যতটা থিকনেস রয়েছে ওইটা হচ্ছে 40 মাইক্রন। এবং 40 মাইক্রন বাজারে 50 মাইক্রনের ক্যারি ব্যাগ পাওয়া যায়। তা এবার হচ্ছে 40 থেকে 60 মাইক্রন। আমি উদাহরণটা এই জন্য দিলাম যে মাইক্রনের অবস্থানটা, পরিমাণটা বোঝার জন্য। তাহলে 40 মাইক্রন থেকে 60 মাইক্রন পর্যন্ত এই ডিমের সাইজ হয়। ডিমের ডিম্বাণু বা ওভাম এবং ডিমের আবরণে যে সেলটা থাকে কিছুটা ফাঁকা অঞ্চল দেখা যায়। মাইক্রোস্কোপে এক্সামিনেশনে ধরা পড়ে বক্রকৃমি হুকওয়ার্মের বহিরাকৃতি ক্ষুদ্র গোলাকৃতি, লম্বা খুব বড় হলেও প্রায় 15 মিলিমিটার হয়। মাইক্রোস্কোপের এক্সামিনেশনে এর সম্মুখ ভাগে 4টি বড়শির ন্যায় দাঁত দেখা যায়। খালি আগে আমরা বলেছিলাম খালি চোখে দেখা যাবে না, এটা মাইক্রোস্কোপ টেস্টে দেখা যাবে। তার সামনে যে রয়েছে সেখানে 4টে দাঁত, দাঁতটা কিরকম? হুকের মতো। এই হুকের মতো দাঁত আছে বলে এর নাম হচ্ছে হুকওয়ার্ম। এই সকল দাঁত দ্বারা এরা ক্ষুদ্রান্তে আটকে থাকে, অর্থাৎ হুকের মতো এরা ঝুলে থাকে। আমাদের দেহে যে স্মল ইন্টেস্টাইন আছে সেই স্মল ইন্টেস্টাইনের মধ্যে হুকের মধ্যে আটকে থাকে
এবং এই হুক দিয়ে তারা পাঞ্চার করে সেখান থেকে ব্লাড বের করে সেই ব্লাডটা ওরা খায়। তা এই হুকরা আবার দুই ধরনের আছে। এই হুকারগুলো যাতে দুই ধরনের, একটা হচ্ছে এনকাজোস্টোমা ডিডোনালি আর হচ্ছে নিকেটর আমেরিকানাস। এই দুই ধরনের হুকওয়ার্ম আছে। এন্টেস্টাইটোমার দাঁত সরু ধরনের, কিন্তু নিকেটরের দাঁত প্লেটের ন্যায় চ্যাপ্টা। তাহলে আমরা কি করে চিনব? মাইক্রোস্কোপ ছাড়া তো চেনা দেখা যাবে না। মাইক্রোস্কোপে এই দাঁতগুলো দেখা দিয়ে আমরা এর ভ্যারাইটিসগুলো আলাদা করতে পারব। তাহলে এক ধরনের দাঁত হচ্ছে সরু, আর এক ধরনের দাঁত হচ্ছে চ্যাপ্টা। স্ত্রী জাতীয় বক্রকৃমি অর্থাৎ অর্ধ ইঞ্চি, হাফ ইঞ্চি থাকে, এবং পুরুষ জাতীয় বক্রকৃমি 1 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ থাকে। প্রাপ্তবয়স্ক কৃমির রং গোলাপি বা ঘি রঙের। যেটা ম্যাচুর যে কৃমিগুলো হুকওয়ার্ম, সেগুলো হচ্ছে রংটা হচ্ছে গোলাপি রঙের অথবা ঘি রঙের। এদের শক্ত আবরণ এবং এক জোড়া সার্ভাইকাল প্যাপিলা থাকে, মানে এক পেয়ার সার্ভাইকাল প্যাপিলা থাকে। জনন ক্রিয়ার সুবিধার জন্য কৃমির পেছনের অংশে বার্সা থাকে। স্ত্রীকৃমির সংযোজন অন্ত্র দুটি, পেছনের দিকে মলদ্বার থাকে। শরীরের পিছনে 3 অংশের 1 অংশে ডিম্বকোষের ভালভা অবস্থান করে। ডিম্বকোষে ভালভা অবস্থান করে। যৌন ক্রিয়ার সময় কপুলেটরি অর্গান স্ত্রীকৃমির ভালভাকে জড়িয়ে রাখে। তার মানে এদের কৃমিগুলোর যৌন মিলন হয়, এবং যৌন মিলন হওয়ার ফলে তাদের সন্তান উৎপাদন হয়, এবং স্পার্মাটোজিয়া স্ত্রী জনন অংশে প্রবেশ করে। অতএব পুরুষ আলাদা হয়। ক্ষুদ্রান্তে অবস্থিত বক্রকৃমির ডিম হয়। এই ডিমগুলো মলের সঙ্গে বাইরে চলে আসে। উপযুক্ত পরিবেশ ডিম ফেটে এক ধরনের ক্ষুদ্র জীবাণুর মতো বের হয়। এই সবকে বলা হয় ব্যাবারিটাফর্ম লার্ভা। অতএব এরা হচ্ছে ব্যাকটেরিয়া জাতীয় খাবার খেয়ে ফাইলোরবিন কীটে রূপান্তরিত হয়। এই অবস্থা অত্যন্ত সংক্রামক। এই যে অবস্থানটা হলো, এটা দ্রুত সংক্রমণ করে। সাধারণ হোস্ট অবস্থা দ্বারা আক্রান্ত হবার 5 সপ্তাহ বাদে স্ত্রী কৃমির ডিম পাড়ে। তাদের যে যৌন মিলনগুলো হয় তার 5 সপ্তাহ পরে তাদের ডিম পাড়ে। হুকওয়ার্ম কয়েক বছর ধরে এই ক্ষুদ্রান্তে অবস্থান করে এবং রক্ত শোষণ করতে থাকে এবং অ্যানিমিয়া রোগ সৃষ্টি করে। আপনারা যদি কখনো কোনো হুকওয়ার্মের রোগী দেখে থাকেন বা খবর জেনে থাকেন, জানবেন যে এটা একটা ভয়ঙ্কর ধরনের রোগ, এবং বছরের পর বছর রক্ত শুষে শুষে একেবারে রক্ত শূন্য করে তোলে। এবার আসা যাক, আমরা অনেক কৃমি হুকওয়ার্ম নিয়ে আলোচনা করলাম, গরু কৃমি নিয়ে আলোচনা করলাম। এবার আসা যাক ফিতা কৃমি নিয়ে। ফিতা কৃমি হচ্ছে যেটাকে ট্যাপওয়ার্ম বলি, সেটা এদের দেখতে ঠিক ফিতার মতো চ্যাপ্টা। এই ফিতা কৃমি বলা হয় এই জন্য, ফিতার মতো দেখতে চ্যাপ্টা এবং রং সাদা। এরা ক্ষুদ্রান্তে স্মল ইন্টেস্টাইনে বাস করে। ফিতা কৃমি কয়েক ধরনের আছে। এর মধ্যে
ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় টিনিয়া সেজিটেনিয়া, টিনিয়া সোলিনাম, এছাড়া মিউকারিউটারিটানিয়া, ব্রথোলিও ইত্যাদি ফিটা কৃমির অন্তর্ভুক্ত। মল পরীক্ষা ডিম এবং ফিটা কৃমির খণ্ড দেখা যায়। আমরা যে স্টুল এক্সামিনেশন করি সেই স্টুল এক্সামিনেশনের মধ্যে আমরা অনেক সময় ডিমও পাই, তার দেহের অংশও পাই। ডিম দেখতে হালকা বাদামি রঙের এবং উপরিভাগ দাগ দাগ। ডিমের ব্যাস হচ্ছে 36 মাইক্রন। এই কৃমির উপস্থিতি আমরা কি করে বুঝব? রক্ত পরীক্ষায় আমরা দেখব যে ইসোনোফিল অবস্থা স্পষ্ট ধরা পড়ে, অর্থাৎ ইসোনোফিল পরিমাণ 10 থেকে 60% বৃদ্ধি পায়। ইসোনোফিল 10 থেকে 60% বৃদ্ধি পায়। পরিণত অবস্থায় টিনিয়া সাজিনাটা মানুষের ক্ষুদ্রান্তে বসবাস করে, অর্থাৎ আমাদের যে স্মল ইন্টেস্টাইন সেই স্মল ইন্টেস্টাইনে বাস করে এবং ডিম পাড়ে। রোগীর মলের সঙ্গে ডিম অথবা ডিম সহ কৃমির খণ্ড মাটিতে পড়ে। যখন এই ডিমের সংস্পর্শে আসা লতা পাতা ঘাস গৌমরিচ খায় তখন খাদ্যের সঙ্গে সেই সমস্ত ডিম ক্রমশ অন্ত্রে প্রবেশ করে এবং মহিষের খাদ্যনালীতে এই ডিম পরিস্ফুট হয়। রূপান্তরিত কৃমি অতএব ক্ষুদ্রান্ত ভেদ করে ক্রমে লার্ভারের মাংসপেশিতে জমা হয়। এই মাংস সুস্থ ব্যক্তি খেলে কৃমি রোগে আক্রান্ত হয়। তাহলে কি হলো? আমরা কি করে এই কৃমিটা আমদানি করছি? আমরা কিন্তু ডাইরেক্ট আমদানি করছি না, অর্থাৎ যে সমস্ত প্রাণী, ইতর প্রাণী ওই সমস্ত মলমূত্র সমেত, কৃমির ডিম সমেত তারা ঘাস লতা পাতা খেলো, খাওয়ার পরে তারা ওইটাকে আমদানি করলো, করার পরে এইবার আমরা ধরুন সেই সমস্ত ইতর প্রাণী যখন মাংস রান্না করে খায় তখন দেখা যায় যে সেই মাংসের মধ্যে যে মাসেল যে সেলগুলো আছে সেই সেলের মধ্যে ওই কৃমিগুলো পাওয়া যায়। যার জন্য এটা বলা হয় যে ভেড়া, গরু, শুয়োর এই সমস্ত খেতে নেই, কারণ এগুলোর মধ্যে ট্যাপওয়ার্ম থাকে এবং বিশেষ করে শুয়োরের মধ্যে প্রচুর পরিমাণে ট্যাপওয়ার্ম আছে। যারা শুয়োরের মাংস খায় তাদের কিন্তু খুব বেশি করে বয়েল যদি না করে তাহলে কিন্তু তাদের একটা ট্যাপওয়ার্ম হওয়ার সম্ভাবনা থাকে। আমরা মোটামুটি কৃমি নিয়ে আজকে আলোচনা করলাম। তা আমরা পরবর্তীকালে আমরা প্যাথোলজিতে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটা বিরতি দিয়ে আবার শুরু করব আমাদের পরবর্তী ক্লাস, যেটা আমাদের ডিউ পড়ে আছে। সরি, ভুল বললাম, আমরা ডিউ ক্লাসটা পড়লাম। আমরা আজকের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। আমরা 1 মিনিট ইন্টারভ্যাল দিয়ে আমরা আবার প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে আলোচনা করছি।